তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত বাংলাদেশে একটা অস্থিতিশীল এবং একটা অবস্থা বিরাজমান দেখতে পাচ্ছি, চোখে ভাসতেছে। যদি কেউ না কেউ যদি পিছনে না হয়, না হটে, যদি কেউ না কেউ সারেন্ডার না করে, কেউ না যদি তাকে রিকনসাইল না করে, কেউ যদি বাস্তবতাকে যদি মেনে না নেয়, তাহলে একটা বিড়ম্বনাময় একটা অশান্তিকর পরিবেশ তৈরি হবে। আমি বলেছি আওয়ামী লীগের লোকদের গরু কিনে রাখতে, গরু খাওয়ানোর সময় আসছে। এই সরকার নির্বাচন না দিলে কি হবে? যেমন সরকার বিভিন্ন সময় বিভিন্ন বাহানা করে সময় কালক্ষেপণ করেছে। আগামী 1 তারিখের পরে তো পরিষ্কার হয়ে যাবে, আর একটা রাত বাকি আছে, এক রাতের পরে তো পরিষ্কার হয়ে যাবে যে এই সরকার কি চায়। 1 আগস্ট 1 তারিখ, আগস্ট মাসে 1 তারিখ তো অনেক দূরে নয়, এটা একদম একদিন পরে। এই একদিন পরে সরকারের কি রূপ হয়। জুলাই সনদের খসড়াটা আপনি দেখেছেন? জুলাই সনদের আমি এই জুলাই সনদের ব্যাপারে আমি উদাসীন এবং এই ব্যাপারে আমার কোনো আগ্রহ নাই, কারণ জুলাই সনদ নিয়ে যারা কথাবার্তা বলছে, আলোচনা করছে, তারা বাংলাদেশের কোনো বৈধ নাগরিক নন এবং কোন রাজনৈতিক দলের, কোন জনপ্রতিনিধি রাজনৈতিক দলের তারা না। ফলে তারা কি করলো এটা আমার দেখার বিষয় না, এটা নিয়ে আমি আগ্রহ না, এবং আমি এটাও জানি এটার কোনো ফল হবে না। এই সনদ কোনোদিন কার্যকরী হবে না, এই সনদ কোনোদিন মানুষের সামনে আসবে না। এবং এই সনদের সঙ্গে যারা সরকার পক্ষ আছে তাদেরকে আমরা দেশের বৈধ নাগরিক বলে মনে করি না। আমার রাজনীতি পরে কথা, তারা কি সিদ্ধান্ত নিয়েছে সেটা আমার মনে হয় না কোন রাজনৈতিক দল মেনে নেবে না। আপনারা তো মেনে নেবেন না। এমনকি একটা কথা বললেন রঞ্জন ভাই, একেবারে আওয়ামী লীগের কথা। আওয়ামী লীগ ঠিক এই কথাটা বলছে, কিন্তু আপনাকে আওয়ামী লীগে জয়েন করার কোনো সম্ভাবনা আছে? আল্লাহ মাফ করুক, আপনার মুখে থুতু দেবো, মুখের মারবো, থুতুটাকে মুখের মারবো, অনলাইনে মারা যায়, অনলাইনে মারা যায়। হ্যাঁ, আপনার কথা বললে আমার স্কিনে থুতুটা পড়বো। আমি থুতু দিয়ে বলছি যে জীবনে কোনোদিনে আওয়ামী লীগে যাওয়ার প্রশ্নই ওঠে না, বুঝছেন না? এবার অতীত মন্ত্রিত্ব দিয়ে চেষ্টা করছে শেখ হাসিনা। আপনি পঞ্চমবার বিএনপি থেকে বহিষ্কৃত, আবার চান্স পেলে বিএনপিতে যাবেন আপনি? 100 বার যাবো, 1,00,000 বার যাবো, যতবার। আমি তো বিএনপিতে আছি, যাবো কি আবার? আমি তো বিএনপিতে আছি। কিন্তু আপনি এখানে কথাগুলো বিএনপির মতো বলেন নাই, আপনি আখতারুজ্জামানের মতো বলছেন। আপনি সবসময় যেভাবে বলতেন এবং বহিষ্কার হতেন, ঠিক আজকে সেরকম কথা বলছেন। আমি তো মনে করি এইটাই বিএনপির কথা হওয়া উচিত, তাই বলে যাচ্ছি। আমি তো এখনো মনে করি আমি যে বক্তব্যগুলো দিচ্ছি এই বক্তব্যগুলো বিএনপির হওয়া উচিত। যদি তারা 15 বছর 20 বছর আগে আমার কথাগুলো শুনতো, তাহলে বিএনপির এই যে ভাগ্য বিড়ম্বনা গুলা হয়েছে, আমার বিশ্বাস, আমি ক্ষুদ্রভাবে চিন্তা করি, হয়তো এরকম একটা পরিবেশ পরিস্থিতি আমাদের পড়তে হতো না। এখনো আমি তাই বলছি। আমি যা বলছি বিএনপির জন্য বলছি, বিএনপির পক্ষে বলছি, বিএনপির ভালোর জন্য বলছি, যেটা করলে আমার বিএনপির ভালো হবে। আচ্ছা, অনেকে অনেক মন্তব্য করছেন, বুঝছেন, অনেকে অনেক মন্তব্য করছে। একটা মন্তব্য, আক্তার সাহেব আজ ফেসে গেছেন, বাড়ি বাড়ি ছাই দিয়ে ধরেছেন, তারপরে এক জায়গায় বলেছেন সেনা প্রধানের বিচার চায় তারা। আপনি কি সেনা প্রধানের বিচার চান? ওই যে শালা বলছে, ওই শালারে বলেন সেনাপ্রধানের বাপের ঠাকুর, হ্যাঁ, সেনাপ্রধান তোর চাকরি করে, তোর তার বিচার চাইতে হবে, যেটা মনে এটা করে এখন তোর বাপের বিচার করছ না কেন? তোর মধ্যে একটা পোলা জন্ম দিছে, পোলা পয়দা করছে, ওইটা সেনাপ্রধানের বিচার চাস তুই বেটা। আমরা বেশ জমজমাট একটা আড্ডা হলো। আপনি আগামী 7 দিন কোন বাংলাদেশ আপনি বলেছেন 1 তারিখ থেকে চেঞ্জ আপনি দেখতেছেন, আপনি কোনো আইডিয়া করতে পারেন চেঞ্জটা কি? আমি আপনাকে প্রশ্ন উত্তর বলছি, কোন বাংলা দেখতে চাই? যে স্বাধীন বাংলা আমরা করেছি 71 সালের 16 ডিসেম্বর, যে বাংলা চলে আসছে গত 52 বছর ধরে, এই বাংলাদেশটাকে আমরা গতিশীল দেখতে চাই, সামনে দিকে যেতে চাই। আর আমি অবশ্যই 1 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত বাংলাদেশে একটা অস্থিতিশীল এবং একটা অবস্থা বিরাজমান দেখতে পাচ্ছি, চোখে ভাসতেছে। যদি কেউ না কেউ যদি পিছনে না হয়, না হটে, যদি কেউ না কেউ সারেন্ডার না করে, কেউ না যদি তাকে রিকনসাইল না করে, কেউ যদি বাস্তবতাকে যদি মেনে না নেয়, তাহলে একটা বিড়ম্বনাময় একটা অশান্তিকর পরিবেশ তৈরি হবে। এটা নির্ভর করবে আমার বড় রাজনৈতিক দলগুলোকে অবস্থানের উপরে। তারা যদি তাদের অবস্থানকে যদি জনগণের পক্ষে নিয়ে আসে,
তারা যদি ঐক্য ধরে রাখে, তারা যদি অনৈক্য হয়, এরকম কোনো কাজ না করে, তাহলে আমি বাংলাদেশে আগামী 7 দিন কেন, আমি 1 বছরও কোনো সমস্যা দেখি না, 5 বছরও কোনো সমস্যা দেখি না, যদি ঐক্যে ফাটল না ধরে, যদি কোনো অনৈক্য দেখা না দেয়, তাহলে আমি 7 দিন না, আমি 5 বছরও 7 বছরও বাংলাদেশে আমি কোনো সমস্যা দেখি না। আমার অনৈক্য তৈরি হয়ে গেছে, কিন্তু আওয়ামী লীগ না, বিএনপি, এনসিপি, জামাত, এই 3টা দলের মাঝে অনৈক্য তৈরি হয়ে গেছে। না, তৈরি হয়ে গেছে এটা আপনারা দেখতেছেন, কিন্তু আমরা মনে করি অনৈক্যটা হওয়া উচিত না। আপনারা যে অনৈক্য দেখতে পাচ্ছেন, দেখতে না পারে কেউ, আমরা সেই চেষ্টাই করছি, সেই কথাই বলেছি, গত কদিন ধরে এই কথাই বলে আসতেছি, যে যারা শেখ হাসিনার বিরুদ্ধে ছিল, আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ছিল, তাদের জন্য বৃহত্তর কল্যাণের জন্য বড় কিছু স্যাক্রিফাইস করে হলো তাদের মধ্যে ঐক্য ধরে রাখতে হবে। ঐক্য ধরে রাখতে হলে স্যাক্রিফাইস করতে হবে, ত্যাগ স্বীকার করতে হবে, বৃহত্তর কোনো ত্যাগ স্বীকার করে হলে ঐক্য ধরে রাখতে হবে। আর ঐক্য ধরে রাখতে পারলে, আমি বলেছি আওয়ামী লীগের লোকদের গরু কিনে রাখতে, গরু খাওয়ানোর সময় আসছে, এটা আমি বলেছি। যদি ঐক্যের মধ্যে কোনো ফাটল হয়, এই 3 গ্রুপের মধ্যে যদি কোনো সংঘাত বা অনৈক্য হয়, তাহলে আওয়ামী লীগ গরু খাওয়াবে খুব তাড়াতাড়ি। আওয়ামী লীগ তো পলিটিক্যাল পার্টি, সে জানে কোন সময় গরুটা খাওয়াতে হয়, গরুটা কিনতে হয়, সেটা সে জানে। প্লাস হচ্ছে তাকে মাইনাস করে যারা চিন্তা করেন, আওয়ামী লীগ তো বসে বাদাম খাওয়ার পার্টি না, তাই তো? অবশ্যই না, অবশ্যই না। তবে আমি এটা মনে করি, এই 3 পার্টির ঐক্য যতদিন থাকবে, ততদিন আওয়ামী লীগকে বাদামি খেতে হবে। এই গরু থাকবে না, এই গরু বেঁধে রাখতে হবে, জবাই থাকবে না। অলরেডি প্রমাণ হয়ে গেছে। কালকে একটা ওইখানে আবার ওয়াকআউট হয়, ওই যে ঐক্যমত্য কমিশন, এখানে ওয়াকআউট হয়ে গেছে। ঐক্যমত্য ভেঙে গেল, কিছু আসে যায় না, কিন্তু বিএনপি, জামাত এবং ওই এনসিপির মধ্যে একটা ঐক্য তৈরি হবে, আরো সুদৃঢ় ঐক্য তৈরি হবে। আমার মনে হয় ঐক্য অলরেডি শুরু হয়ে গেছে, ঐক্যের ডাক সবাই দিচ্ছেন, ঐক্য আরো দৃঢ় হবে, আরো সুসংগত হবে। তার লক্ষ্য একটাই, শেখ হাসিনাকে যেন আসতে না দেওয়া হয়, শেখ হাসিনা যেন বাংলাদেশে ফিরে না আসতে পারে। এই ব্যাপারে যদি ঐক্য যত বেশি শক্তিশালী হবে, ঐক্য যত দৃঢ় হবে, অপ্রিয় সত্যি হলে সেটা শেখ হাসিনার পক্ষে সম্ভব না। শেখ হাসিনার সাকসেস নির্ভর করে, সফলতা নির্ভর করে, আওয়ামী লীগের সফলতা নির্ভর করে, যদি এই 3টি দলের মধ্যে অনৈক্য সৃষ্টি করতে পারে। এটা তো আপনি শুরুতে একটা কথা বলেছিলেন যে ফজলুর রহমান মুক্তিযোদ্ধা, ওনার সাথে মিলে আপনাকে কিছু করার প্রস্তাব দেওয়া হয়েছিল। এটা কারা প্রস্তাব দিয়েছিল আপনাকে? আপনাদের বন্ধু বান্ধবরাই, যারা দেশের বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, যারা আওয়ামী লীগের দূর থেকে ঢিল মারতে চায়, যারা সুযোগ সন্ধানী করে বুঝছেন না করতে চায়, এই জন্য আমি জিনিসটা প্রকাশ করে দিলাম। আচ্ছা, মেজর আক্তার আপনাদের এই ধোকায় পা দিবে না। মেজর আক্তার ছাড়া বিএনপিও চলতে পারে, বিএনপিও প্রমাণ করেছে বারবার, মেজর আক্তার ছাড়া তারা চলতে পারে। চলুক, তারা চলতেছে, চলুক, আমার তো নাম নাই। কিন্তু মেজর আক্তার বিষয়টা খুব স্পষ্ট, সে কখনোই মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে যাবে না, তবে তথাকথিত মুক্তিযুদ্ধের পক্ষে সে কখনোই থাকবে না। আবার স্বাধীনতা বিরোধীর পক্ষে কখনো যাবে না, তাদের বিপক্ষেও যাবে না। এখানে জামাতকে নিয়ে মুক্তিযুদ্ধের পক্ষে থাকা যায়, জামাতকে নিয়ে থাকা যাবে না, কেন না থাকার কি আছে? এটা তো এই দেশের সন্তান, তারা তাদের মতো করে বাংলাদেশ দেখে, আমি আমার মতো করে বাংলাদেশ দেখি। এটা আমার দায়িত্ব তাকে কনভিন্স করা। সে যদি আমাকে কনভিন্স করে তাকে নিয়ে যেতে পারে, আমার কি করার আছে? কিন্তু সে তো বাংলাদেশ সন্তান। এই জামাত যারা করে তারা তো বাংলাদেশ সন্তান, তাদেরকে মশলা করবো কি করে? আমি তো বিতাড়িত রাজনীতি করি না, আমি তো আপনাকে দিল্লি পাঠাতে চাই না, আমি আপনাকে লালবাগে রেখে, আমি কেরানীগঞ্জে রেখে আপনার বিচার করাতে চাই, এবং আমি চেষ্টা করতে চাই আপনাকে ফাঁসি দিতে। আপনি পারলে বাঁচেন, না পারলে বাঁচেন। সময় চলে গেছে, তাই না? এটা সময় চলে গেছে।
কিন্তু আমার ইচ্ছারও তো যায় নাই, আমার ইচ্ছারও তো যায় নাই, এই বাংলাদেশের জনগণের ইচ্ছারও তো যায় নাই। হয়তো আপনি ব্যক্তিগত অসুবিধা হতে পারেন, কিন্তু আমার মনে ইচ্ছারও তখন রয়ে যাচ্ছে। আমার তো 15 বছরে কষ্ট, দুঃখ, বেদনা, হতাশা আছে না? কিন্তু আমি চাই আপনার হতাশা আবার বহুমুখী, শুধু আওয়ামী লীগের মাধ্যমে না, আপনার আপনার ভালোবাসার দলের মাধ্যমে আপনার হতাশাটা বেশি। কিন্তু না না, 5বার আপনাকে 5টা বার ঘোষণা করা হয়েছে আপনাকে। এই জন্য তো আমি ধন্য, এই জন্য ধন্য যে আমার বক্তব্য কগনিজেন্সে নিয়েছে, আমার বক্তব্যটা তারা আমলে নিয়েছে। আমি কৃতজ্ঞ, কিন্তু আমার মতো একটা অধমের বক্তব্যকে তারা মূল্যায়ন করেছে। সেখানে তো আমি তো জানি এই কাজটা করলে আমার জেল হবে, এটাই তো সাহসী কাজ। আমি তো জানি এটা করলে আমার মৃত্যু হবে, এটাই তো সাহসী কাজ। তা আমি সবকিছু শেষে আপনি একজন বীর মুক্তিযোদ্ধা, আপনার প্রতি আমাদের শ্রদ্ধার জায়গাটা সবসময় ওই জায়গায়। আপনি একজন বীর মুক্তিযোদ্ধা, আপনাদের যুদ্ধের কারণে আমাদের দেশ, আমরা দেশে বিদেশে গর্বিত বাংলাদেশের মানুষ, কোন আপনাদের কারণে। স্যালুট আখতারুজ্জামান ভাই, ভালো থাকবেন। আমি একজন নগণ্য মুক্তিযোদ্ধা, লাখো লাখো মুক্তিযোদ্ধাদের রক্তের বিনিময়ে বাংলাদেশ। এখানে আমার হয়তো বিন্দু মতো রক্ত নাই, হয়তো একটু ঘাম আছে, তবে আমি ধন্য যে আমি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে পেরেছিলাম। আমার জীবন ধন্য, আমার পরিবারের জীবন ধন্য, আমার বংশ পরম্পরায় তাদের জীবন ধন্য থাকবে যে বাংলাদেশের সৃষ্টিতে তার বাপ দাদারা কিছু অবদান রেখেছিল। আমি একজন লক্ষ লক্ষ মুক্তিযুদ্ধের মধ্যে অতি নগণ্য একজন। আমার অবদান কোন রকমই বলার মতো না, কোন রকমের ইতিহাসে লেখার মতো কোনো অবদান আমার নাই, কিন্তু আমার বিনীত, আমার সুযোগ, আমার ভাগ্য, আমি একটা মুক্তিযুদ্ধ ছিলাম। আমি জানি না কি বলেছি, আমার যেটা বিশ্বাস করি, যেটা আমার মনের মধ্যে আসে, যেটাকে মনে করি বলা উচিত, যেটা মনে করি জানানো উচিত, আমি সেটা বিনয়ের সঙ্গে বোকার মতো বলতে চাই। কারণ বোকা বলছি এই জন্য, বোকা তার খুব ভালোভাবে বলেছেন এবং প্রায় 1 ঘন্টা আমাদের হয়ে গেছে। খুব ভালোভাবে বলেছেন এবং খুব ভালোভাবে বলতে বলতে আপনি 5টা বার আপনার দল থেকে বহিষ্কৃত হয়েছে। এর জন্য আপনি স্মরণীয় হয়ে থাকবেন। দোয়া করেন ইনশাআল্লাহ আমি যেন আরো চান্স পাই বহিষ্কার হওয়ার, আমি যেন আরো পাই বহিষ্কার হওয়ার, বহিষ্কার পাই। আল্লাহ এই দোয়া করেন, সেই কামনা করি। আমি বিএনপি তারা যে জুলাই সনদের মাধ্যমে তাদের একটা অবস্থান স্পষ্ট করছে, জুলাই সনদে মুক্তিযুদ্ধের সম্মান অবদমন করা হচ্ছে। জুলাই সনদে 2024টাকেই মূল মুক্তির সোপান হিসেবে চিহ্নিত করা হচ্ছে। আপনি এটাকে কিভাবে দেখেন? এটা তাদের রাজনৈতিক অধিকারের ব্যাপার, তারা তাদের রাজনৈতিক অধিকার সংরক্ষণ করে। তারা কিভাবে অধিকারটা তারা চাপিয়ে দিচ্ছে, তারা কোনো নির্বাচিত প্রতিনিধি না, তারা রাজনীতি করছে দেশের, তারা দেশের নির্বাচিত কেউ না। নির্বাচিত ব্যক্তি ছিলেন আপনি, আপনি বারবার জনগণের কাছে ভোটের জন্য গিয়েছেন। আপনি দেশটা কিভাবে চলবে না চলবে সেটা আপনি ঠিক করার একটা অধিকার রাখেন, কিন্তু তারা ঠিক করছে রাজনীতিটা যারা কোনোদিন একটা মেম্বার ইলেকশন করে নাই। আপনার কথাটা আপনার দৃষ্টিভঙ্গিতে বলেছেন, কিন্তু আমার জবাবটা খুব স্পষ্ট পরিষ্কার। আমরা গত 16 বা 17 বছর ধরে এদেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েম করে জন্য সংগ্রাম করে আসছি। আমরা লাগাতার 15 বছর, 2008 সনের পর থেকে লাগাতার 15 বছর আমরা শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে গণতন্ত্র নির্বাচনের জন্য সংগ্রাম করেছি। এই সংগ্রামের ধারাবাহিকতা এখনো যদি কেউ আমাদের নির্বাচনকে অস্বীকার করতে চায়, নির্বাচনের পথ বন্ধ করতে চায়, এখনো যদি গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে বাধাগ্রস্ত করতে চায়, সে যেই হোক না কেন, যত বড় শক্তি হোক না কেন, আমরা তাদের বিপক্ষে লড়বো। সাম্প্রতিক আপনারা দেখেছেন আমেরিকান চার্জ অ্যাফেয়ার্স প্রধান উপদেষ্টা দেখা করে বলেছেন ওরাও আমেরিকানও বাংলাদেশে একটা প্রতিনিধিশীল নির্বাচন দেখতে চায় এবং জনগণের নির্বাচিত সরকার দেখতে চায়। তার মানে আমাদের যে সংগ্রাম, নির্বাচনের মাধ্যমে একটা প্রতিনিধিশীল সরকার গঠনের যে সংগ্রাম বিএনপি গত 15 বছর ধরে আওয়ামী লীগের বিরুদ্ধে করে আসছে, সেই জয়টা আমাদের এখনো হয় নাই।
বর্তমান সরকার যদি সে বাধার সৃষ্টি করে, আমরা তাদের বিরুদ্ধে লড়তে আমরা বাধ্য হব। আপনি জানেন জননেতা তারেক রহমান সাহেব বহুবার বলেছেন এই সরকারকে, ডক্টর ইউনূস সাহেবের সরকারকে ব্যর্থ হতে দিবেন না। এটা জনাব তারেক রহমান এবং তার প্রিয় দল বিএনপির সংগ্রামের ফসল। এই সংগ্রাম করে তারা এই সরকার প্রতিষ্ঠিত করেছে এবং গত সরকারকে বিতাড়িত করার জন্য, ক্ষমতাচ্যুত করার জন্য তারা দেশবাসীকে আহ্বান জানিয়েছে। যারা এগিয়ে আসছে তাদের কাছে উনার কৃতজ্ঞ। এবং যারা বলছে অন্য কথা, তারা বলছে তাকে সরিয়ে আপনাকে আনার জন্য তারা সংগ্রাম করে নেয়। সেটা তারা বলতে পারে। এখন আমার কথাটা হচ্ছে যে এটা যার যার বক্তব্য বলতে পারে, কিন্তু আমার তরফ থেকে আমরা যেটা বলেছি যে গত আন্দোলনে যারা আমাদের শরীক হয়েছে তাদের পূর্ণ কৃতিত্ব এবং তাদের মূল্যায়ন আমরা করতে রাজি আছি এবং করব। যতদিন পর্যন্ত আমরা বিএনপি আছে, বিএনপি করবে বলেছে আমার নেতা, এবং সেই মূল্যায়ন করবে। এবং তিনি সেখানেও বলেছেন যে তারুণ্যের রাজনীতির জন্য তিনি আগামী নির্বাচনের দরকার পড়লে যত প্রকার ছাড় দেওয়া দরকার তিনি দিবেন। এখন তারা তাদের রাজনৈতিক বক্তব্য, তাদের নিজেদের অবস্থানকে দৃঢ় করার জন্য তারা তাদের বক্তব্য দিব। আমি কেন আগ বাড়াইয়া বা আমি বা কেন তাদের বিরোধিতা করার চেষ্টা করব? কারণ আমার তো জনগণ আছে। আমি তো মনে করি বাংলাদেশে যে কোনো নির্বাচন হলে পরে আমি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আমি জনপ্রতিনিধি হওয়ার সুযোগ পাবো। আমার এখানে কথার বাগড়া দেওয়া দরকারটা কি? কে কথায় বাগড়া দিচ্ছে, সে বাগড়ার মাধ্যমে ঝগড়া জড়িয়ে আমি নির্বাচনটাকে ব্যাহত করার কেন চেষ্টা করব? আমরা তো চাচ্ছি নির্বাচন দেখ। এই সরকার নির্বাচন না দিলে কি হবে? যেমন সরকার বিভিন্ন সময় বিভিন্ন বাহানা করে সময় কালক্ষেপণ করেছে। আগামী 1 তারিখের পরে তো পরিষ্কার হয়ে যাবে, আর একটা রাত বাকি আছে, এক রাতের পরে তো পরিষ্কার হয়ে যাবে যে এই সরকার কি চায়। 1 আগস্ট 1 তারিখ, আগস্ট মাসে 1 তারিখ তো অনেক দূরে নয়, এটা একদম একদিন পরে। এই একদিন পরে সরকারের কি রূপ হয় আমি অপেক্ষা করতে আপত্তি কোথায়? আমি আগ বাড়িয়ে কেন কথা বলতে যাব? আমি তো এখনো দৃঢ়ভাবে বিশ্বাস করি ডক্টর ইউনূস সাহেব একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন দিতে পারবেন। আমি এও বিশ্বাস করি ডক্টর ইউনূসের নির্বাচন দেওয়ার কোনো ম্যান্ডেট নাই, ওনাকে সরকার পরিবর্তন করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন দিতে আসে না, এই সরকারের প্রথম রূপ বদলাতে হবে। তিনি প্রথমে রূপান্তরিত হইতে হবে, এই পদ থেকে পদত্যাগ করে ওনাকে তত্ত্বাবধায়ক সরকার রূপান্তরিত হতে হবে, যেখানে আমার সংবিধানে লিপিবদ্ধ আছে। কাজে এটা যদি উনি না করেন তাহলে নির্বাচন তো আর এখানে হওয়ার প্রশ্ন ওঠে না। এবং অন্তর্বর্তীকালীন সরকার যতদিন ক্ষমতা থাকবে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন দিতে বাধ্য নয়, এবং তাদের কাছে নির্বাচন আমরা চাইতে পারিও না। আমরা যারা দাবি করতেছি তাদেরকে বিনয়ের সঙ্গে বলতেছি আমরা ভুল জায়গায় প্রার্থনা করতেছি।